পূর্ণিমার রাতে ছাদে বসে চাঁদ দেখছিলাম। ছেলে এসে পাশে বসল। বলল, মা, চাঁদ কত সুন্দর, তাই না? আমি বললাম, হ্যাঁ, পূর্ণিমার চাঁদ সবসময় সুন্দর। সে বলল, কিন্তু তোমার চেয়ে সুন্দর নয়। আমি হেসে বললাম, মিষ্টি কথা বলতে ভালো পারিস। হঠাৎ মেঘে চাঁদ ঢেকে গেল। ছাদটা অন্ধকার হয়ে গেল। সে আমার হাত ধরল, বলে, মা, ভয় পাচ্ছ? আমি বললাম, না, তুমি তো আছো। চাঁদ আবার বেরিয়ে এলো মেঘের আড়াল থেকে। চাঁদের আলো আমাদের দুজনের উপর পড়ল। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই চাঁদের আলো তুমি কত সুন্দর দেখাচ্ছ। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, কি বলবি? মা, এই চাঁদের মতোই তুমি আমার জীবনে আলো এনেছ। কিন্তু এখন আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। আমরা এই চাঁদের সাক্ষীতে নতুন জীবন শুরু করি। চাঁদের আলো আমার চোখে জল চিকচিক করতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর রিতা। রিয়ান 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিতা 14 বছর বয়সী, স্কুলে যায়। আজকের যে ঘটনাটা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। যখন আমি প্রথম এই ঘটনার মুখোমুখি হয়েছিলাম তখন মনে হয়েছিল যেন আমি কোনো অদ্ভুত স্বপ্নের ভেতর আছি। কিন্তু পরে যা যা ঘটেছে সেগুলো আমার পুরো পরিবারের জীবন বদলে দিয়েছে। সেদিন ছিল শীতের একটা সন্ধ্যা। বাইরে হালকা কুয়াশা পড়েছে। ঘড়িতে তখন সন্ধ্যা 7টা বাজে। আমি রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলাম। হঠাৎ রিয়ান এসে আমার পাশে দাঁড়াল। তার চোখে একটা অদ্ভুত চাঞ্চল্য। সে বলল, মা, তুমি কি জানো আমাদের বাড়ির তলায় কি আছে? আমি অবাক হয়ে বললাম, মাটি ছাড়া আর কি থাকবে? কেন এমন প্রশ্ন করছিস? রিয়ান রহস্যজনক ভঙ্গিতে বলল, মা, আজ দুপুরে যখন তুমি বাজারে গিয়েছিলে তখন আমি বাগানে পানি দিতে গিয়েছিলাম। সেখানে একটা অদ্ভুত শব্দ পেলাম। মাটির নিচ থেকে যেন কে কথা বলছে। আমি হেসে বললাম, বাবা, তুই নিশ্চয়ই ভুল শুনেছিস। হয়তো পাশের বাড়ি থেকে কোনো শব্দ এসেছে। কিন্তু রিয়ানের চোখের সেই চাঞ্চল্য দেখে বুঝলাম যে সে সত্যিই কিছু একটা শুনেছে। সে বলল, না মা, আমি একদম পরিষ্কার শুনেছি। কেউ যেন বলছিল, সাহায্য করো, আমাদের এখানে থেকে বের করো। এ কথা শুনে আমার গা শিউরে উঠল। কিন্তু মনে মনে ভাবলাম, হয়তো ছেলের কল্পনা। তাই বললাম, ঠিক আছে, কাল সকালে একবার দেখব। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়ান এবং রিতা দুজনেই বাগানে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে আছে। আমি কৌতূহলী হয়ে তাদের কাছে গেলাম। রিতা বলল, মা, দিদি ভাইয়ের কথা ঠিক। আমিও শুনতে পাচ্ছি। কেউ যেন নিচে থেকে কথা বলছে। আমি কান খাড়া করে শুনলাম। প্রথমে কিছুই পেলাম না। কিন্তু কয়েক মিনিট পর সত্যিই একটা ক্ষীণ আওয়াজ কানে এলো। যেন কেউ অনেক দূর থেকে ডাকছে। হঠাৎ আমার মনে পড়ল, এই বাড়িটা কিনার সময় আমার শ্বশুর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই এলাকায় নাকি অনেক পুরনো সময়ে একটা গুপ্ত রাজপথ ছিল। রাজারা গোপনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ভূগর্ভস্থ সুড়ঙ্গ ব্যবহার করতেন। আমি বাচ্চাদের বললাম, তোমরা দুজন এখানে দাঁড়াও। আমি তোমাদের বাবাকে ডেকে আনি। রবিনকে সব কিছু খুলে বলার পর সে প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন সে নিজেও সেই আওয়াজ শুনল তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। রবিন বলল, মিতালি, এটা নিয়ে আমাদের খোঁজখবর নিতে হবে। হয়তো সত্যিই নিচে কোনো পুরনো কাঠামো আছে। সেদিন বিকেলে রবিন কয়েকটা বই নিয়ে এলো। সেগুলো ছিল স্থানীয় ইতিহাস নিয়ে লেখা। আমরা সবাই মিলে সেই বইগুলো পড়তে শুরু করলাম। একটা বইতে পেলাম যে আমাদের এলাকায় 300 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের একটা গোপন ভাণ্ডার ছিল। সেখানে তিনি যুদ্ধের সময় তার মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখতেন। রিয়ান উত্তেজিত হয়ে বলল, মা, তাহলে কি আমাদের বাড়ির নিচে সত্যিই কোনো গুপ্তধন আছে? আমি বললাম, এসব শুধু গল্প হতে পারে। কিন্তু যেহেতু আমরা সত্যিই কোনো আওয়াজ শুনতে পাচ্ছি তাই একবার খুঁজে দেখতে ক্ষতি নেই। পরদিন রবিন একটা ছোট্ট খোঁড়ার যন্ত্র নিয়ে এলো। আমরা যেখানে আওয়াজটা সবচেয়ে বেশি শুনতে পাচ্ছিলাম সেখানে খোঁড়া শুরু করলাম। মাত্র 3 ফুট খুঁড়তেই একটা পাথরের স্ল্যাবে ঠেকলাম। সেই স্ল্যাবে কিছু পুরনো অক্ষর খোদাই করা ছিল। আমরা সেগুলো পরিষ্কার করে দেখলাম। সেটা ছিল পুরনো বাংলা লিপি। রবিন কোনমতে পড়ল, এখানে প্রবেশ নিষেধ। শুধুমাত্র রাজকীয় অনুমতিতেই প্রবেশযোগ্য। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। রিতা বলল, মা, এটা কি সত্যিই কোনো রাজার গুপ্তপথ? আমি বললাম, মনে হচ্ছে তাই। কিন্তু আমাদের সাবধানে এগোতে হবে। স্ল্যাবটা সরানোর চেষ্টা করতেই সেটা খুলে গেল।
নিচে দেখা গেল একটা সুডঙ্গের মুখ। সেখান থেকে ঠান্ডা হাওয়া বের হচ্ছিল। রিয়ান একটা টর্চ নিয়ে সুডঙ্গের ভেতরে আলো ফেলল। দেখা গেল সুডঙ্গটা অনেক গভীর এবং লম্বা। দেওয়ালগুলো ইট দিয়ে তৈরি। রবিন বলল, আমরা সবাই একসাথে নিচে নামব, কিন্তু খুব সাবধানে। সুডঙ্গে নামতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম। পুরনো ধূসর একটা গন্ধ, যেন শত শত বছর ধরে কেউ এখানে আসেনি। প্রায় 25-30 ফুট হাঁটার পর আমরা একটা বড় কক্ষে পৌঁছালাম। সেখানে কিছু পুরনো কাঠের বাক্স রাখা ছিল, তার সাথে দেওয়ালে কিছু চিত্রকর্ম। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সেই কক্ষে একটা আধুনিক ব্যাটারিচালিত লণ্ঠন জ্বলছিল, আর তার পাশে একটা নোটবুক পড়েছিল। আমি ভয়ে রবিনের হাত ধরলাম। বললাম, এখানে কেউ আছে মনে হচ্ছে। হঠাৎ আমরা শুনলাম পায়ের শব্দ। কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে গেলাম। অন্ধকার থেকে বের হয়ে এলো একজন বয়স্ক মানুষ। তার চুল দাড়ি সব সাদা, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ঔজ্জ্বল্য। তিনি আমাদের দেখে হেসে বললেন, আহ, অবশেষে কেউ এখানে এলো। আমি অপেক্ষা করছিলাম। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আপনি কে? এখানে কি করছেন? বৃদ্ধ লোকটি বললেন, আমার নাম প্রফেসর সুরেন্দ্রনাথ ঘোষ। আমি একজন প্রত্নতত্ত্ববিদ। 25 বছর ধরে এই সুড়ঙ্গ নিয়ে গবেষণা করছি। রিয়ান জিজ্ঞেস করল, আপনি এখানে থাকেন? প্রফেসর ঘোষ বললেন, হ্যাঁ বাবা, আমি এখানে একটা অস্থায়ী গবেষণাগার তৈরি করেছি, কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আমাদের সেই বাক্সগুলোর কাছে নিয়ে গেলেন। একটা বাক্স খুলে দেখালেন ভেতরে অনেক পুরনো স্বর্ণের মুদ্রা, গহনা এবং মূল্যবান পাথর। এগুলো রাজা কৃষ্ণচন্দ্রের ব্যক্তিগত সম্পদ। তিনি এখানে লুকিয়ে রেখেছিলেন যুদ্ধের সময়, কিন্তু যুদ্ধে তার মৃত্যু হয়ে যাওয়ায় এগুলো আর খুঁজে পাওয়া যায়নি। রীতা চোখ বড় করে জিজ্ঞেস করল, এগুলোর দাম কত? প্রফেসর ঘোষ বললেন, অর্থের হিসেবে হয়তো কয়েক কোটি টাকা, কিন্তু ঐতিহাসিক দিক থেকে এর মূল্য অসীম। রবিন বলল, কিন্তু আমাদের সাথে আপনার পরিচয় হলো কিভাবে? আমরা তো জানতামই না যে এখানে এসব আছে। প্রফেসর ঘোষ একটু হেসে বললেন, আসলে আমি আপনাদের ডেকেছি। গত কয়েক মাস ধরে আমি ভূগর্ভ থেকে শব্দ করছিলাম, কারণ আমার একা এই কাজ শেষ করা সম্ভব নয়। আমার সাহায্য দরকার। আমি বললাম, কী ধরনের সাহায্য? তিনি একটা পুরনো মানচিত্র বের করে দেখালেন। সেখানে আমাদের বাড়ি থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় সুড়ঙ্গের পথ দেখানো আছে। এই সুড়ঙ্গটা শুধু এখানেই শেষ নয়, এটা শহরের 3টে গুরুত্বপূর্ণ জায়গার সাথে যুক্ত: রাজবাড়ি, পুরনো মন্দির এবং নদীর ঘাট। আমার মনে হয় আরও অনেক গুপ্তধন এই পথগুলোতে লুকানো আছে। রিয়ান উত্তেজনায় বলল, তাহলে আমরা সব খুঁজে বের করব। প্রফেসর ঘোষ বললেন, কিন্তু সেটা অনেক বিপজ্জনক কাজ। এই সুড়ঙ্গগুলো অনেক পুরনো, কোথাও ধসে পড়ার ভয় আছে, আবার কোথাও হয়তো বিষাক্ত গ্যাস থাকতে পারে। আমি চিন্তিত হয়ে বললাম, তাহলে এটা কি ঠিক হবে? তিনি বললেন, আপনাদের পরিবারের সবার সাহায্য পেলে আমি এই কাজটা নিরাপদে শেষ করতে পারি, এবং যা পাওয়া যাবে সেটা আমরা সরকারের হাতে তুলে দেব। বিনিময়ে আপনারা একটা ভালো পুরস্কার পাবেন। রবিন এবং আমি একে অন্যের দিকে তাকালাম। এটা একটা দুর্দান্ত সুযোগ, কিন্তু একই সাথে বিপজ্জনক। আমি বললাম, আমাদের একটু সময় দিন, আমরা ভেবে জানাব। পরদিন সকালে আমরা পরিবারের সবাই মিলে আলোচনা করলাম। রিয়ান এবং রীতা দুজনেই এই অ্যাডভেঞ্চারে যেতে চায়। রিয়ান বলল, মা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমরা ইতিহাসের অংশ হতে পারি। রীতাও বলল, হ্যাঁ মা, এবং এটা অনেক মজার হবে। রবিন বলল, মিতালি, প্রফেসর ঘোষকে দেখে মনে হয় ভালো মানুষ, আর তিনি যদি 25 বছর ধরে এই কাজ করে থাকেন তাহলে তিনি অভিজ্ঞ। আমিও সিদ্ধান্ত নিলাম যে আমরা এই অ্যাডভেঞ্চারে যাব। পরদিন আমরা প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে সুড়ঙ্গে নামলাম। প্রফেসর ঘোষ আমাদের সবাইকে বিশেষ মাস্ক এবং টর্চ দিলেন। তিনি বললেন, আমরা প্রথমে রাজবাড়ির দিকের পথ অনুসরণ করব। সেটা সবচেয়ে নিরাপদ। রাজবাড়ির দিকের পথটা প্রায় 1 কিলোমিটার লম্বা। পথটা অনেক জায়গায় সরু, আবার কোথাও চওড়া, মাঝে মাঝে বাঁক। হাঁটতে হাঁটতে আমরা দেখলাম দেওয়ালে অনেক পুরনো চিত্রকর্ম। সেগুলোতে রাজারানীর ছবি, যুদ্ধের দৃশ্য এবং বিভিন্ন ধর্মীয় প্রতীক আঁকা। রীতা একটা চিত্রের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, দেখো, এই রানীর গহনাগুলো দেখতে কেমন সুন্দর। প্রফেসর ঘোষ বললেন, এটা রানী ভবানীর ছবি। তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের স্ত্রী। তার গহনার একটা বিশেষ সংগ্রহ এই সুড়ঙ্গেই লুকানো আছে। প্রায় 2 ঘণ্টা হাঁটার পর আমরা একটা বিশাল কক্ষে পৌঁছালাম। সেখানে অনেক বড় বড় বাক্স সাজানো ছিল, আর মাঝখানে একটা সিংহাসন। প্রফেসর ঘোষ বললেন, এটা রাজার গোপন দরবার ঘর। যুদ্ধের সময় তিনি এখান থেকেই পরিকল্পনা করতেন। আমরা একে একে বাক্সগুলো খুলতে লাগলাম। প্রতিটা বাক্সেই অবিশ্বাস্য সব জিনিস।
স্বর্ণের অলংকার, রৌপ্যের বাসনপত্র, দামি পাথরে তৈরি বিভিন্ন শিল্পকর্ম। রিয়ান একটা বাক্স থেকে একটা সোনার মুকুট বের করল। সেটা মাথায় দিয়ে বলল, দেখো, আমি রাজা হয়ে গেছি। আমরা সবাই হেসে উঠলাম। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনলাম, যেন পাথর পড়ার শব্দ। প্রফেসর ঘোষ চিন্তিত হয়ে বললেন, মনে হয় সুড়ঙ্গের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। কিন্তু যখন আমরা ফিরে যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম পথটা বন্ধ হয়ে গেছে। মাঝের একটা অংশ ধসে পড়েছে। আমি ভয়ে রবিনের হাত শক্ত করে ধরলাম। বললাম, এখন আমরা কি করব? প্রফেসর ঘোষ শান্ত থেকে বললেন, ঘাবড়ানোর কিছু নেই। আমি জানতাম এমনটা হতে পারে। এই কারণেই আমি বিকল্প পথের সন্ধান করে রেখেছি। তিনি সেই মানচিত্রটা বের করলেন। তাতে দেখালেন যে এই কক্ষ থেকে আরেকটা সুড়ঙ্গ মন্দিরের দিকে চলে গেছে। আর সেই পথ দিয়ে আমরা বাইরে বের হতে পারব। রিতা কাঁদো কাঁদো গলায় বলল, আমার ভয় লাগছে মা। আমি তাকে বুকে নিয়ে বললাম, ভয় পেজো না মা। আমরা সবাই একসাথে আছি। কিছুই হবে না। প্রফেসর ঘোষ আমাদের উৎসাহ দিয়ে বললেন, চলো, আমরা মন্দিরের দিকের পথ দিয়ে যাব। সেই পথেও অনেক আকর্ষণীয় জিনিস দেখতে পাব। আমরা নতুন পথে চলতে শুরু করলাম। এই পথটা আগের থেকে আরও সরু এবং আঁকাবাঁকা। কিন্তু দেওয়ালের চিত্রকর্মগুলো আরও সুন্দর। হাঁটতে হাঁটতে রিয়ান বলল, প্রফেসর কাকু, আপনি এতদিন একা একা এই কাজ করছিলেন? আপনার পরিবার কিছু বলতো না? প্রফেসর ঘোষ একটু দুঃখের সাথে বললেন, আমার কোনো পরিবার নেই বাবা। আমার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। সন্তানও নেই। তাই আমার সারাটা জীবন এই গবেষণার কাজেই কেটে গেছে। আমার মন খারাপ হয়ে গেল। বললাম, তাহলে তো আপনি খুব একা। তিনি হেসে বললেন, এখন আর একা নেই। আপনাদের পেয়েছি যে। প্রায় 1 ঘণ্টা হাঁটার পর আমরা আরেকটা বটকক্ষে পৌঁছালাম। সেখানেও অনেক বাক্স। কিন্তু এগুলো আগের চেয়ে ছোট এবং অন্যরকম। প্রফেসর ঘোষ বললেন, এগুলো ধর্মীয় জিনিসপত্র। মূর্তি, পূজার সামগ্রী এবং পুরনো পাণ্ডুলিপি। একটা বাক্স খুলে দেখলাম ভেতরে অনেক পুরনো বই। সেগুলো তালপাতায় লেখা। কিছু সংস্কৃতে, কিছু পুরনো বাংলায়। রবিন একটা বই হাতে নিয়ে বলল, এগুলো পড়তে পারলে কত কিছু জানা যেত। প্রফেসর ঘোষ বললেন, আমি এগুলোর অনেকটাই অনুবাদ করেছি। এর মধ্যে রাজার ব্যক্তিগত ডায়েরিও আছে। তাতে তিনি তার গোপন সম্পদের কথা লিখেছেন। রিয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি লিখেছেন? তিনি লিখেছেন যে তার সবচেয়ে দামি সম্পদ নদীর ঘাটের কাছে লুকিয়ে রেখেছেন। সেটা একটা বিশাল হীরা, যার নাম কৃষ্ণমণি গু। আমরা সবাই অবাক হয়ে শুনলাম।